ডার্ক স্টেইন, বুঝতে পারছো? এই জন্য আমাদের হাইপার ক্রোমো মানে তো জানো রং, কালার, হাইপার মানে বেশি, হাইপার ক্রোমাটিজম অফ নিউক্লিয়াস অর ডার্ক স্টেইনিং নিউক্লিয়াই। 3 নম্বর যে জিনিসটা পাওয়া যায় সেটা হচ্ছে ইনক্রিজ নিউক্লিওলার সাইটোপ্লাজমিক রেশিও। এটা নিউক্লিয়াসেও পাওয়া যায়, এখানেও পাওয়া যায়। তার মানে সাইটোপ্লাজম কম হতে থাকবে, নিউক্লিয়াসের সাইজ বিগার হতে থাকবে। এই জন্য অল্টারেশন অফ সাইটোপ্লাজম নিউক্লিয়ার রেশিও অথবা ইনক্রিজড নিউক্লিয়ার সাইটোপ্লাজম রেশিও, যেটা বলবা বোথ আর কারেক্ট। ফোর্থ যে চেঞ্জ সেটা হচ্ছে ইনক্রিজড সেলুলার ডেন্সিটি। যেহেতু হাইপার প্লাসি হয়, মোর সেল উইল কাম, তাহলে ডেন্স হবে, তারা প্যাকড হয়ে যাবে। এই জন্য বলা হয় ইনক্রিজড সেলুলার ডেন্সিটি। তারপরে যেটা আসে সেটা হচ্ছে ইনক্রিজ ইন মাইটোটিক অ্যাক্টিভিটি। এটা জানোই, এইটার কারণে ডেন্সিটি বাড়ে। ইনক্রিজ ইন মাইটোটিক অ্যাক্টিভিটি, মোর সেল উইল প্রডিউস ইন এ নর্মাল টাইম। মানে নর্মাল টাইমে হওয়ার কথা 10টা, সেখানে 50টা হয়ে যায়, 50 হয়ে যায়, কথার কথা। ফর এক্সাম্পল, এই জন্য বললাম ইনক্রিজ মাইটোটিক অ্যাক্টিভিটি। এরপরে যেটা বলা হয় সেটা খুব ইম্পর্টেন্ট চেঞ্জ, সেটা হচ্ছে প্লিওমরফিজম, দ্যাট ইজ ট্রাইপোলার অর স্টার শেপ নিউক্লিয়ার। নিউক্লিয়াসের তো নির্দিষ্ট একটা গঠন আছে, সাধারণত ওভাল হয়, তবে এটা দেখা যায় 3টা মাথা হয়ে গেছে, ট্রাইপোলার অথবা তারার মতো হয়ে গেছে, স্টার শেপ। এটা বলা হয় প্লিওমরফিক, মানে ভিন্ন রূপ নিয়েছে। লাস্ট অন যেটা বাট নট লিস্ট সেটা হচ্ছে ডিসকেরাটোসিস। এটা হচ্ছে কেরাটিন লেয়ার হয়, মানে কেরাটিন লেয়ারে যে কেরাটোসাইট থাকে তারা আরো ফ্ল্যাটেন্ড হয়ে যায়। নর্মালি তারা ফ্ল্যাটেন্ড, মোর ফ্ল্যাটেন্ড, এটাকে বলা হয় ডিসকেরাটোসিস। এটা আরেকটা নাম আছে, সেটাও জিজ্ঞেস করছে। এই ডিসকেরাটোসিস অথবা ফ্ল্যাটেন্ড কেরাটিনোসাইট, কেরাটোসাইট না কেরাটিনোসাইট, মানে কেরাটিন। এটা আরেকটা নাম আছে ইপিথেলিয়াল পার্ট, এটা হিস্টোরিতে দেখা যায় চকচক করে, যেহেতু ভিতরে কোনো নিউক্লিয়াস কিছুই থাকে না, চকচক করে। হ্যালো বাবা, আরে হ্যালো স্যার স্যার ঠিক আছে স্যার, স্যার ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটাকে বলা হয় ইপিথেলিয়াল পার্ট ডিসকেরাটোসিস অর মাসুদুল্লাহ সাউন্ড অফ করো। এনি প্রবলেম? প্লিজ সবাই মিউট করো, স্যার বাদে সবাই মিউট করো। স্যার বাদে মিউট করো প্লিজ সবাই। ওকে, সবাই মিউট করলে ভালো হয়। মাসুম বিল্লাহ, নুসরাত জাহান, নামিতা প্লিজ মিউট। যারা যারা এই 3জন বাকি আছে মিউট করা। ওকে, তাহলে ডিসকেরাটোসিস অর ফ্ল্যাটেন্ড কেরাটোসাইটস, এটাকে বলা হয় ইপিথেলিয়াল পার্ট। দিস ইজ সেলুলার চেঞ্জ। আমি একটু ডিটেইলস বললাম এটা যে কারণ এটা তোমাদের জানতে হয়। এখন একটু কুইক বলবো। টিস্যু চেঞ্জ ইন এ হোল লেয়ার, যে কোনো একটা লেয়ার পুরোটা চেঞ্জ হয়ে গেল, এটাকে বলা হয় টিস্যু চেঞ্জ। এটাও জিজ্ঞেস করে, এটা লেয়ার ভিত্তিক নাম, যেমন কেরাটিন লেয়ার হলে বলা হয় হাইপার কেরাটোসিস। তারপর অনেক সময় এটা মানে একান্ত, যেটাকে বলা হয় স্পিন্ডল সেল লেয়ার বলা হয়, এটাকে বলা হয় একান্তোসিস। একান্তোসিস মানেই চেঞ্জ ইন দা স্পিন্ডল সেল। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ছিল এটা ড্রপ শেপ রিটি প্রসেস অর রিটিরেক, মানে ইঁদুরের দাঁতের মতো লম্বা হয়ে চিকনের ভিতরে ঢুকে পড়ে, ড্রপ শেপ রিটি প্রসেস। এছাড়া হয় লস অফ পোলারাইজেশন। এই 4টে মনে রাখলে যথেষ্ট। তাহলে টিস্যু চেঞ্জ কি কি বললাম? হাইপার কেরাটোসিস, একান্তোসিস, ড্রপ শেপ রিটি প্রসেস এন্ড লস অফ পোলারাইজেশন। লাস্ট যেটা এখানে বলে এটা বলদিনের শেষ করছি যে এই যে চেঞ্জটা হয়, টিস্যু চেঞ্জ প্রথমে কেরাটিন লেয়ারে হলে বলে হাইপার কেরাটোসিস, যদি স্পিন্ডল সেল লেয়ার হয় তাহলে বলে একান্তোসিস। এছাড়া হয় ড্রপ শেপ রিটি প্রসেস, ইঁদুরের দাঁতের মতো রডেন্ট ঢুকে যায় ভিতরে। এন্ড লাস্ট অন যেটা বললাম সেটা হচ্ছে তোমার লস অফ
পোলারাইজেশন, তুমি বুঝতে পারবে না কোনটা উত্তর মেরু কোনটা দক্ষিণ মেরু, কোনটা বেস কোনটা টপ, বোঝা যাবে না। এই জন্য লস অফ পোলারাইজেশন, কারণ এটা গোল হয়ে যায়, সার্কুলার হয়ে যায় সেলটা, ফলে তারা পোলার সেলস চেনা যায় না। আচ্ছা, এখন গ্রেডিং অফ ডিসপ্লাসিয়া, এটা বলে এখানে শেষ হয়ে যাবে আজকে। গ্রেডটা তিনটা আছে, মাইল্ড, মডারেট এন্ড সিভিয়ার। গ্রেডটা ভুল করবা না, গ্রেডিংটা তোমাদের দেখবা যে একজন উঠেছে পরীক্ষার সময়, তোমরা প্রথমে ভাগ করবা মাইল্ড অর গ্রেড 1, মডারেট অর গ্রেড 2, সিভিয়ার অর গ্রেড 3। এই তিনটা তুমি যেটাই বলবো সেটা কারেক্ট। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 ব্যাখ্যা চাইবে ম্যাডাম বা আমরা বলবো গ্রেড 1 মানে কি। তুমি প্রথমে বলবা যে এই যে ডিসপ্লাস্টিক চেঞ্জটা হয়, ভালো করে শুনে নাও, this plastic change starts from basal layer. If the patient has change in basal layer, sorry, then it is called grade 1 or mild cells. Moderate is a grade 2, those in which at least half of the epithelium is involved. তাহলে 50% dysplastic change হয়েছে। আর যদি গ্রেড 3 হয়, the dysplasia from the basal layer into the upper third. Upper third পুরো হতে হবে এমন কথা নাই, কমপ্লিট আপার থার্ড ইনভলভ নাও করতে পারে, বাট টাচেস দ্য আপার থার্ড। ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার কমপ্লিট এন্ড টাচেস দ্য আপার থার্ড মিনিমাম। যদি পুরোটা হয় তাও, যদি আপার থার্ড ইনক্লুড করে তাতেও সমস্যা নাই, দ্যাট ইজ অলসো গ্রেড 3। বাট ইভেন দি আপার থার্ড বিং টাচড, দ্যাট ইজ অলসো কল্ড গ্রেড 3। তবে এখানে একটা ছোট্ট পার্থক্য, গ্রেড 2 3 টা আবার বলেন স্যার। Grade 2 means those in which at least half the epithelium layer is involved. Okay. Yes, sir. Grade 3 dysplasia from the basal layer into the upper third layer, even touches the upper third layer. That is called grade 3. আর যদি lower, middle, and upper, all three layers are equally involved, then it is called carcinoma in situ. Grade 3 সাথে carcinoma in situ difference হচ্ছে grade 3 even touches the upper third layer, it is called grade 3, but carcinoma in situ should be all layers involved. স্যার গ্রেড 1 কি শুধু বেসাল লেয়ার? শুধু basal layer, only the lower third আচ্ছা স্যার, basal layer. আচ্ছা। Okay. তাহলে this is our premarital disease grading of dysplasia. এইটাই পর্যন্ত আমি তোমাদের বলতেছিলাম। এখন আসো যে আমরা আজকের কথায় চলে আসি দ্রুত, কারণ আজকে 6টা স্টেশন আমার। সেখানে আমি তোমাদের প্রথমে যেটা বলবো যে স্টেশন নাম্বার 5। স্টেশন নাম্বার 5-এ আমরা জানি যে অনেকগুলি টিউমার আছে, ফাইব্রোসিয়াস লেশন আছে, সেরেব্রাল গ্ল্যান্ড ডিসঅর্ডার আছে। এখানে আমি তোমাদের নন ওডোন্টোজেনিক যে টিউমারটা আছে সেখানে প্রশ্নগুলো কি কি, তোমরা প্রথমেই যে প্রশ্নটা এখানে ইম্পর্টেন্ট থাকে সেটা হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ নন, তোমাদের পরীক্ষার সময় আসছিল নন ওডোন্টোজেনিক টিউমারের ক্লাসিফিকেশন। এটা কিন্তু একদম পরিষ্কার করে বলতে হয় তোমাদের, এটা আমি এখন বলে রিপিট করব না, কিন্তু মানে এ সম্বন্ধে কখনোই যেন ওই যে মানে যে মেটাস্টেটিক, তোমরা এইটি বেশিরভাগ ক্ষেত্রে ভুল করো যে মেটাস্টেটিকটা অলওয়েজ স্কোয়ামাস সেল কার্সিনোমা, কারণ বা কার্সিনোমা মেটাস, যেহেতু নন ওডোনোজেনিক টিউমার অফ দ্য বোন, ইট মিনস বোন টিউমার গুলো আমাদের অস্টিওসার্কোমা বা আদার্স হওয়ার কথা, যেহেতু মেটাস্টেটিক বলছি তার মানে এটা ইপিথেলিয়াল টিস্যু থেকে আসতেছে। যখনই ইপিথেলিয়াল টিস্যু থেকে আসতেছে এটা মেটাস্টেটিক কার্সিনোমা। তখন জিজ্ঞেস করে যে এখানে কার্সিনোমাটা মেইনলি কোনটা, তখন নিশ্চিন্তে বলে দেবা যে ইট ইজ স্কোয়ামাস সেল কার্সিনোমা। আচ্ছা, নন ওডোনোজেনিক ক্লাসিফিকেশনের বাইরে আর কি কি আছে, একদম উপরে সেন্টার ডাইন্সে ক্যামেরা চলে আসতে পারে। এটা আমি তোমাদের ডিটেলস বলবো না, এটা তোমাদের বহুবার বলছি, তোমরা এটা জানো। শুধু ট্রিটমেন্ট প্ল্যানে একটা কথা বলবো যে তোমরা এটা কিউরেটের সাথে ইন্ট্রালেশনাল স্টেরয়েড দিয়ে ইউজ করি আমরা, এই কথাটা বলতে যেন ভুলে যাও না। এছাড়া এখান থেকে যেটা বক্সে দেয়া আছে সেটার নাম হচ্ছে সেন্ট্রাল হেমানজিওমা। এখানে ক্ষেত্রে ওই হ্যালো, জি ভাই বলেন। গাড়ির সাথে কি আপনার কথা হয়েছিল?
হ্যাঁ ভাই, ওইদিন ফোন দিয়েছিলাম, ফোন দেওয়ার পরে ওনারা বলছে যে হচ্ছে ওনারা টিউশন নাকি পেয়ে গেছে। টিচার পেয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিচার পেয়ে গেছে, টিউটর পেয়ে গেছে। ওকে ভাই। আর কি আছে এখানে? ফাইব্রোসিয়াস লেশন আছে। ফাইব্রোসিয়াস লেশনের ক্ষেত্রে একই কথা, অবশ্যই ক্লাসিফিকেশন জিজ্ঞেস করবে, অবশ্যই ফাইব্রার ডিসপ্লাস্টার জিজ্ঞেস করবে, অবশ্যই ওএসএফ জিজ্ঞেস করবে, দ্যাট ইজ ওসিফাইং ফাইব্রোমা অ্যান্ড এর ডিফারেন্স। তোমরা খুব ভালো করে জানো যে ফাইব্রার ডিসপ্লাসিয়া এবং ওসিফাইং ফাইব্রোমার পার্থক্য যদি খুব ভালো মতো ক্লিয়ার করে, ইফ ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন ফাইব্রার ডিসপ্লাসিয়া অ্যান্ড ওসিফাইং ফাইব্রোমা, all will be clear. Main the point we are seeking, what is that? The radiological difference. This is the golden difference. যে ফাইবার ডিসপ্লাসিয়ার মার্জিন আছে কিনা বা কোনটার মার্জিন আছে কোনটার মার্জিন নাই, এটা খুবই ইম্পর্টেন্ট। সুতরাং এই পয়েন্টটা খেয়াল করবো। আর একটা পয়েন্ট খেয়াল করে, ট্রিটমেন্ট ওসিফাইং ফাইব্রোমা, ইনিকুলেশন অর এক্সিশন, যাই বলো বোথ আর কারেক্ট, বাট ফাইবার ডিসপ্লাসিয়ায় এই টার্ম ইউজ করলে কিন্তু জিরো। তোমাকে বলতে হবে ফার্স্ট আই হ্যাভ টু ওয়েট টিল 18 years because it is auto regressive disease by age. যদি 18 বছর বয়সে it is being regressed, no need of treatment. If still persist, recontouring, টার্মটা মনে রাখো, তার মানে বাম দিকে চল যতটুকু পূর্ব আছে আমি এটা কেটে কেটে সেই পর্যায়ে নিয়ে আসবো, এটাকে বলা হয় রিকন্টুরিং। এই পয়েন্টটা বেশি জানতে চাই, এই ফাইব্রার ডিসপ্লাসিয়া এবং ওসিফাইং ফাইব্রোমার পার্থক্যের এই পয়েন্টগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এছাড়া তোমার এখানে কোনটা, ওই ফাইব্রার ডিসপ্লাসিয়া ট্রিটমেন্টটা ফাইব্রার ডিসপ্লাসিয়া, ফাইব্রার ডিসপ্লাসিয়া আর ওসিফাইং ফাইব্রোমার মধ্যে যে পার্থক্যগুলো আছে তার ভিতরে আমি বলছি সবচেয়ে বেশি পার্থক্য যেটা হাইলাইটেড, তোমাদের 7টা পয়েন্ট আমি লিখে দিচ্ছি, আমার মনে আছে, আমি এটা করছি না, দেখে নিও। হাইলাইটেড আছে রেডিওলজি অ্যান্ড ট্রিটমেন্ট। রেডিওলজিতে ওসিফাইং ফাইব্রোমার ওয়েল ডিফাইন্ড রেডিওলুসেন্ট মার্জিন আছে, ফাইব্রার ডিসপ্লাসিয়ার কোনো মার্জিন নাই, নো মার্জিন ফাইব্রার ডিসপ্লাসিয়া। সেকেন্ড থিং, ট্রিটমেন্ট in case of ossified fibroma it is inoculation or excision, but in case of fibrillar dysplasia it is age limiting disease, so we have to wait till normal maturation of bone, that is 18 years of life. If after 18 years it is still persist, then need treatment. What is the treatment? The treatment is recontouring, কন্টুরটাকে ঠিক করা। কার সাথে ঠিক করবো? ইন কম্পারিজন টু নর্মাল মতো করে দেবো। এই যে ফাইব্রার ডিসপ্লাসিয়ার মধ্যে ভিতরে কথাবার্তা, তা এই পয়েন্টটা যেন তোমরা ভুলবে না। সেকেন্ড যে জিনিসটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যেখানে কিছু প্রবলেম, থার্ড যেটা স্যালিভারি গ্ল্যান্ড ডিসঅর্ডার এখানে আছে। এখন স্যালিভারি গ্ল্যান্ড ডিসঅর্ডারটা সম্বন্ধে আমি তোমাদের পড়াইছি, তারপরেও স্পেসিফিক ভাবে যদি তোমাদের জানতে চাও তাহলে আমি যেটা বলবো যে ফাংশনাল ডিসঅর্ডার, অবস্ট্রাকটিভ ডিসঅর্ডার অ্যান্ড নিওপ্লাজম, এই 3টে পার্ট থেকে বেশি প্রশ্ন জিজ্ঞেস করে। সেটা কি? তোমরা অবস্ট্রাকটিভ ডিসঅর্ডার ভিতরে ফাইব্রোসিস বলবা, কিন্তু মেইনলি বলবা সাইলোলিথ, যেটা তুমি পড়াইছি। তাছাড়া যখন at any time you may be asked সাইলোলিথ is not always a cause of dry mouth, ব্যাখ্যা করতে পারো, বা সাইলোলিথ কেন সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে বেশি হয় তুমি বলো, অথবা ট্রিটমেন্ট প্রশ্ন বলো। বাট সাইলোলিথ এটা হচ্ছে মানে আমার হেডলাইন, এটা তোমাকে অবশ্যই মানে ইউ আস্কড সাইলোলিথ সম্বন্ধে। আর ফাংশনাল ডিসঅর্ডার তোমরা জানো দুইটা, ফাংশনাল ডিসঅর্ডার দুইটা। প্রথম যে ফাংশনাল ডিসঅর্ডার সেটা কি? জেরোস্টমি। ইয়েস। আর সেকেন্ড যেটা আছে টায়ালিজম, ইয়েস, বা হাইপারসালাইভেশন। দুটার ক্ষেত্রে যে জিনিসটা ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্যাট? দ্য ইম্পর্টেন্ট থিং ইজ ইটিওলজি, বিকজ ইটস ট্রিটমেন্ট ডিপেন্ড আপন ইটিওলজি। তোমাদের ইটিওলজি আমি সুন্দর করে বলে দিচ্ছিলাম, সেটাই পড়বা, ওইভাবে বলার চেষ্টা করবা। ভাই সময় অল্পের ভিতরে আমরা জানতে চাবো। এখানে থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে নিওপ্লাসিয়া। ক্লাসিফিকেশনটা খুব সুন্দর করে রাখবা।
ইপিথিলিয়াল নন ইপিথিলিয়াল যেভাবে আমি বলছিলাম, আমি ডাব্লিউসি ক্লাসিফিকেশন তোমাকে বলছি সেটাই তোমরা বলবা। সেকেন্ড যে জিনিসটা এখানে নিউপ্লাজমের ভিতরে, তো হুইস আর ইম্পর্টেন্ট, তুমি দেখবা যে প্লিওমরফিক অ্যাডিনোমা কোশ্চেন হয়, কারণ ইট ইজ ইম্পর্টেন্ট। প্লিওমরফিক অ্যাডিনোমার ক্ষেত্রে মেইনলি ক্লিনিক্যাল ফিচার্স এবং এখান থেকে রেডিওলজি হয় না, হিস্টোপ্যাথোলজি। ক্লিনিক্যাল ফিচার্স অ্যান্ড হিস্টোপ্যাথোলজি বোথ আর ইম্পর্টেন্ট। ট্রিটমেন্টের ক্ষেত্রে যখন বলবা, ট্রিটমেন্টের স্পেশালি যে জিনিসটা জানতে চাই, যেটা কনফার্ম করবা কি করে, নাফিসা বলো তো কিভাবে কনফার্ম করবা? হাউ উইল ইউ কনফার্ম এ প্লিওমরফিক অ্যাডিনোমা? নাফিসা আসো। স্যার ও জি স্যার। হ্যাঁ বলো তো। স্যার এটা হচ্ছে স্যার ইয়া করবো এফএনএসসি। এফএনএসি, গুড। বা এখানে কিন্তু ইনসিশনাল বায়োপসি করা যাবে না। না No. স্যার সিডিং হয়ে যাবে সেলুলার। ইয়েস ইয়েস, সিডিং হবে, এবং এটা Yes. দ্যাট ইজ নট এ গুড সাইন। এই Yes, sir. সিডিং হয়ে যাওয়াটা ওটাই ভালো কথা না। এই জন্য আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এফএনএসসি করতে হবে। তারপরে এখানে প্রশ্ন জিজ্ঞেস করে যে কখন প্লিওমরফিক অ্যাডিনোমা মাল্টিফোকাল প্রেজেন্ট করে। তোমরা জানো যে প্লিওমরফিক অ্যাডিনোমা সাধারণত ইউনিফোকাল, কখন এটা মাল্টিফোকাল হয় এটা জিজ্ঞেস করে। কিন্তু যদি কেউ অ্যান্সার না জানো, আমি বলছি এটা মাল্টিফোকাল হয় তখন when it recurs। একটা কথাই শেষ, কিন্তু দেখা যাচ্ছে এই একটা কথা বলতে পারছিস না, তখনই ঝামেলা শুরু হয়ে যায়। মাল্টিফোকাল হবে when it recurs। থার্ড কোশ্চেন জিজ্ঞেস করে এখানে সাপ্লিমেন্টারি হিসেবে যে মাল্টিফোকালটা রিকারেন্সের সময় হয়, তার মানে আফটার সার্জারি, হুইচ সাইড অফ দ্য টিউমার, টিউমারে কোন সাইডে হবে। তোমরা নিশ্চিত বলে দেবা অ্যালং দ্য ইনসিশন লাইন, ইনসিশন লাইন বরাবর এটা মাল্টিফোকাল বেশি প্রেজেন্ট করে। এই ট্রিকি পয়েন্টগুলো আমি তোমাদের বলে দিলাম, কারণ এগুলো জিজ্ঞেস করে। প্লিওমরফিক অ্যাডিনোমা পুরোটা করবা, এর বাইরে কোনটা করবা? এর বাইরে করবা আরো তিনটা, অ্যাডিনোলিম্ফোমা অর মনোমরফিক অ্যাডিনোমা, এবং এর পার্থক্যটা মুখস্থ করে যাবা। আর ম্যালিগনেন্সির ভিতরে মেইনলি দুইটা, মিউকোইপিডারমাইড কার্সিনোমা অ্যান্ড অ্যাডিনয়েড সিস্টিক কার্সিনোমা। রেয়ারলি অ্যাসিডিক জিজ্ঞেস করে, কিন্তু কম। তাহলে তুমি অবশ্যই মিউকোইপিডারমাইড, আমি যে পয়েন্টগুলো বলছি বেশি বেশি তোমাদের বলি নাই, সেই পয়েন্টগুলো একটু কাইন্ডলি দেখে আসবা। আর অ্যাডিনয়েড সিস্টিক কার্সিনোমা সম্বন্ধে যদিও বলছি, তবু আবারও বলি, কারণ এটির উপর ফ্যাসিনেশন জন্য একটু বেশি ম্যাডাম বাচ্চাদের, যে পেইনটা কেন হয়। তোমরা জানো যে আর্লি ইনভেশন অফ নার্ভ ইন দ্য বনি ক্যানেল, এই বনি ক্যানেল শব্দটা শুনতে চাই, যে সমস্ত নার্ভ বনি ক্যানেল সব টিস্যুতে, তাদের ক্ষেত্রে যারা বনি ক্যানেল, দুই নম্বর জিজ্ঞেস করে এর ট্রিটমেন্ট অপশনটা। ট্রিটমেন্ট অপশনটা কি এর? ট্রিটমেন্ট অপশন বলো। ম্যালিগনেন্সি ইনিকুলেশন বলবা কেন মা? ও আচ্ছা সরি সরি এক্সিশন। এক্সিশন। হ্যাঁ ডেফিনেটলি এক্সিশন। হ্যাঁ, এর বাইরে যে জিনিসটা স্পেশালি বলবা যে দিস ইজ দ্য অনলি ম্যালিগনেন্সি which has some sort of radio sensitivity, so we can give radiotherapy. Baki salivary gland, neoplasm should not given radiotherapy because they are radio resistant. এই ট্রিকি পয়েন্টগুলো জিজ্ঞেস করে। আর একটা ট্রিকি পয়েন্ট জিজ্ঞেস করে অ্যাডিনোসিস কার্সিনোমায় কমন সাইট কি, কমন সাইট কোথায় বলবা? মাইনর salivary gland and in the junction of the soft palate and hard palate. Yes, দুটো কথা এখানে বলছি আমি, একটা হচ্ছে মাইনর salivary gland, and সেকেন্ডটা বলছি যে হার্ড প্যালেট আর সফট প্যালেটের জাংশন। এইটি জিজ্ঞেস করে, এটাই ইম্পর্টেন্ট। এই ট্রিকি পয়েন্টগুলো বললাম, কিন্তু মূল জিনিসগুলো আমি বলে দিচ্ছি তোমাদের যে কোনটা কোনটা থাকে। নিউপ্লাজমিক ক্লাসিফিকেশন থাকে, তারপরে প্লিওমরফিক অ্যাডিনোমা থাকে, মনোমরফিক অ্যাডিনোমা অর অ্যাডিনোলিম্ফোমা, একই কথা। এদের পার্থক্য উঠতে পারে তোমার মিউকোইপিডারমাইড কার্সিনোমা, ইউ ক্যান পিক আপ অ্যাডিনয়েড সিস্টিক কার্সিনোমা, দিস আর কমন। এর বাইরে বললাম কি অবস্ট্রাকটিভ ডিসঅর্ডার, মেইনলি সাইরোলি আর ফাংশনাল ডিসঅর্ডার। আমার যত জানা মতে এর বাইরে খুব একটা কোশ্চেন এখানে দেয়া নেই। আর ঠিকই কোশ্চেন তো বলে দিলাম যে সাইরোলিক ইজ নট এ কজ অফ ড্রাই মাউথ, হোয়াই?
এই ব্যাখ্যা বলবা, অথবা হোয়াই সাইলোলিস ইজ কমন ইন সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। আমি 4-5টা